হ্যালো স্টুডেন্ট, তো এটা তোমাদের হিস্ট্রির সেকেন্ড ভিডিও, দ্য ফ্রিডম স্ট্রাগল পার্ট 2। তো ফার্স্ট ভিডিওতে আমি করিয়েছিলাম 1857 থেকে 1915 পর্যন্ত, মানে গান্ধী এরার আগে পর্যন্ত। তো আজকে করাবো গান্ধী এরা থেকে 1930 অবধি, অ্যান্ড দেন 1930 থেকে 1947 পর্যন্ত। এটা হবে পার্ট 1, এটা হবে পার্ট 2, অ্যান্ড এটা হবে পার্ট 3। তো আমি এই তিনটে কমপ্লিট করালে আমার দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া পার্ট 2 অ্যান্ড পার্ট 3 কমপ্লিট। তারপরে আমি আসবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা ফার্স্ট পার্ট পড়িয়েছে অনিমানসন, এবং সেকেন্ড পার্টটা আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা পড়াবো, মেকিং অফ কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার স্টুডেন্ট? তো আশা করি সবাই মনে থাকবে। অ্যান্ড একটা কথা বলে রাখি, এগুলো যেগুলো আমি লিখিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই স্ক্রিনশট করে রাখবে। ইভেন এখানে আমি পুরোপুরি বিভিন্ন রকম টপিক থেকে বিভিন্ন রকম নোটস কালেক্ট করে রেখেছি এখানে, যেগুলো ইম্পর্টেন্ট কিছু এক্সামে রয়েছে, তো সেগুলো আমি পড়াবো। অ্যান্ড কিছু ডিপলি ভিতরে গিয়ে পড়াবো। কারণ WBCS মেন্সের ক্ষেত্রে প্রচুর ভিতর থেকে কোশ্চেন থাকে, অ্যান্ড কিছু কিছু কোশ্চেন আমি ইউপিএসসি থেকেও কালেক্ট করেছি, এবং ইউপিএসসি যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমি এখানে কভার আপ করার চেষ্টা করেছি। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা অনেকটাই লেন্দি হবে। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। কারণ 3-4 ঘন্টা তো ভিডিও তৈরি করা সম্ভব নয়, তো আমি পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে ভাগ করেছি। ক্লিয়ার? তো চলো শুরু করি আজকের টপিক। সেটা হবে 1915 থেকে 1930 অবধি। চলো, তো চলো এইবার আসছি 1915-এ। ক্লিয়ার? তোমার নোট ডাউন করবে 1915-এ কী হয়। 1915-এ একজন মানুষ ছিলেন, যিনি ছিলেন GK গোখলে। ইনাকে গান্ধীজির গুরু বলা হতো। ইনি কী করেন, ইনি 1915 সালে, তখন গান্ধীজি সাউথ আফ্রিকা গেছেন ট্যুর করতে, বা সেখানকার কিছু আন্দোলনকে কন্ট্রোল করতে। ঠিক আছে, কারণ 1914 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তো সেখানে সাউথ আফ্রিকা চলে যান গান্ধীজি। এইবার GK গোখলে কী করেন, GK গোখলে গান্ধীজিকে আহ্বান জানান। গান্ধীজিকে আহ্বান জানান মানে GK গোখলে ইনভাইটেড গান্ধীজি ইন ইন্ডিয়া। ক্লিয়ার স্টুডেন্ট? এবার GK গোখলে যখন গান্ধীজিকে আহ্বান জানান, গান্ধীজিকে বলেন, স্যার আমরা ইন্ডিয়াতে খুব বাজে একটা সমস্যা ফেস করছি, যেখানে ব্রিটিশরা কন্ট্রোল করেছে পুরো ইন্ডিয়াকে, অ্যান্ড আমরা সেখানে ফ্রিডম স্ট্রাগলটা করছি শুধুমাত্র আমাদের ফ্রিডমটাকে পাওয়ার জন্য, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সটাকে পাওয়ার জন্য। ক্লিয়ার? তো এবার আপনি প্লিজ সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসুন। এবার কি করে গান্ধীজি তো GK গোখলে গুরু ছিলেন, তো গান্ধীজি অবভিয়াসলি তার কথা ফেলতে পারবে না, অ্যান্ড GK গোখলের কথা শুনে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ব্যাক করে। কোথা থেকে ব্যাক করে? সাউথ আফ্রিকা। এই কোশ্চেনটা বহুবার এসছে WBCS অ্যান্ড CGL CHSL এ। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে গান্ধীজিকে ডাকেন যে ইন্ডিয়াতে আসার জন্য। কোথায় আসেন ইন্ডিয়াতে? বোম্বে। এই কোশ্চেনটাও থাকে 1915 সালে গান্ধীজি ইন্ডিয়ার কোথায় আসেন, সেটা হচ্ছে বোম্বেতে। ক্লিয়ার স্টুডেন্টস? এবার যখন বোম্বেতে আসেন, তখন GK গোখলে গান্ধীজিকে বলে যে স্যার আপনি তো এতদিন ধরে বাইরে ছিলেন, মানে অন্য কান্ট্রিতে ছিলেন, তো আপনি নিশ্চয়ই এই দেশ সম্পর্কে কিছুই জানবেন না। তো যে কোনো দেশে গেলে বা যে কোনো দেশ সম্পর্কে দেশে আন্দোলন করতে গেলে তাকে কী দরকার? সবার আগে দেশের পরিচালনা দরকার, মানে দেশটা কীভাবে চলছে, দেশটাকে কন্ট্রোল করছে, দেশের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে দেশের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইসব জিনিস জানাটা খুব দরকার। তখন GK গোখলে গান্ধীজিকে বলে যেটা কাজ করুন, আপনি আগে গোটা ইন্ডিয়া পরিদর্শন করুন, মানে কি ট্যুর করুন। তাহলে GK গোখলে গান্ধীজি কি বলে? ইন্ডিয়া ট্যুর করার জন্য, গোটা ইন্ডিয়া ট্যুর কমপ্লিট করার জন্য। এম আই ক্লিয়ার? তাহলে গান্ধীজি কত সালে ইন্ডিয়া ট্যুর করে? 1915-এ, যে ইন্ডিয়া ট্যুর করুন, এবং ট্যুর করে সে মানুষদেরকে দেখুন মানুষের যা মর্মান্তিক পরিস্থিতি, মানুষের সঙ্গে কি হচ্ছে, ব্রিটিশরা কীভাবে দমিয়ে রাখছে, ইভেন ব্রিটিশ গভর্নমেন্টের ইকোনমিক্যাল কন্ডিশনটা দেখুন, যে ইন্ডিয়ার ইকোনমিক্যাল কন্ডিশনটা কোথায় ডাউন হচ্ছে, এবং পলিটিক্যাল কন্ডিশনটা দেখুন। এইসব দেখুন ইন্ডিয়া ট্যুর করে, তারপরে এসে আমাকে রিপোর্ট দিন, এবং আপনি কীভাবে আন্দোলন শুরু করবে সেটা আপনার একান্ত ব্যাপার। তখন গান্ধীজি কি করে, গান্ধীজি তখন বেরিয়ে পড়েন ইন্ডিয়া ট্যুর করতে, এবং গোটা ইন্ডিয়া ট্রেন বলো, রেলপথ বলো, জাহাজ বলো, এভাবে গোটা ইন্ডিয়া হেঁটে গোটা ইন্ডিয়া পরিদর্শন করে, এবং সেই ডিসিশন নেয় যে আমার একটা বেস দরকার, উই নিড আ বেস টু অপারেট এভরিথিং ইন ইন্ডিয়া।
আমাদের একটা বেস দরকার যেখান থেকে আমি গোটা ইন্ডিয়াটাকে অপারেট করতে পারবো, কোথায় কি হচ্ছে সেই খবরগুলো আমি পেতে পারবো। তখন কি করে গান্ধীজি? গান্ধীজি তখন সত্যাগ্রহ আশ্রমে থাকা শুরু করে। সেটা কোথায়? সেটা আমেদাবাদে। কিন্তু পরবর্তীকালে 1916-এ কি করে, 1916-এ সেই জায়গাটা চেঞ্জ হয় এবং সেটা ব্যাংক অফ সবরমতী রিভারের তীরে তিনি শিফটিং করেন। কোথায় শিফটিং করেন? আমি লিখে দিচ্ছি, শিফটেড ইন দ্য ব্যাংক মানে কি? তীর, অফ সবরমতী রিভার, এবং সেখানে তিনি সবরমতী আশ্রমে থাকা শুরু করেন। সবরমতী আশ্রম। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। ক্লিয়ার? তাহলে ভাবো 1915-এ কত কিছু ঘটনা ঘটে গেল। কি ঘটলো? প্রথম কোশ্চেন আসতে পারে যে 1915-এ গান্ধীজিকে ইন্ডিয়া ট্যুরের কথা কে বলেন? 1 নাম্বার জি.কে. গোখলে। গান্ধীজিকে কে আহ্বান করেন? জি.কে. গোখলে। গান্ধীজি তখন কোথায় ছিলেন? সাউথ আফ্রিকাতে গান্ধীজি যখন জি.কে. গোখলে ইনভাইটেশন পায় তখন তিনি কোথায় আসেন? বোম্বে আসার পর কি করেন? জি.কে. গোখলে তাই কি বলেন? ইন্ডিয়া ট্যুর করেন। তো ইন্ডিয়া ট্যুর কবে হয়? 1915-এ। এরপরে ইন্ডিয়া ট্যুর কমপ্লিট করার পরে মনে হয় যে উই নিড আ বেস টু অপারেট এভরিথিং ইন ইন্ডিয়া। তো তখন তিনি কি করেন? তিনি সত্যাগ্রহ আশ্রমে ফার্স্ট নিজের বেস স্থাপন করেন বলতে পারো। তো সত্যাগ্রহ আশ্রমে কোথায় থাকে? সত্যাগ্রহ আশ্রম কোথায়? সেটা হচ্ছে আমেদাবাদের সত্যাগ্রহ আশ্রম। এইবার সত্যাগ্রহ আশ্রমে তিনি থাকার পরে তিনি মনে করেন যে আমাদের এখান থেকে শিফটিং করা উচিত এবং নদীর ধারে করা উচিত। তখন সেটা কোথায় শিফটেড হয়? সেটা শিফটেড ইন দ্য ব্যাংক অফ সবরমতী রিভার, দ্যাট ইজ সবরমতী আশ্রম। ক্লিয়ার স্টুডেন্টস? এটা কবে হয়? 1916। ক্লিয়ার হলো 1915-এ। এইবার কি হয়? এই 1915-এ আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো, আমি মুছে দিয়ে পুরোটা বোঝাচ্ছি। 1915-এ আরেকটা ঘটনা ঘটে, এটা হলো গান্ধীজির কেস। এবং সেকেন্ড কেস কি হয়? সেকেন্ড কেস হয়, আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি বা আগের এপিসোডে পড়েছি বা আগের পিরিয়ডে পড়েছি যে 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন হয়। কে গঠন করেন? সাইমুল্লাহ খান অ্যান্ড আগা খান। এটা আমরা জানি। কিন্তু এরপর কি হয়? এরপর হয় যখন দেখছে ইন্ডিয়াতে মুসলিমদের জন্য আলাদা লীগ অলরেডি গঠন হয়ে গেছে, তখন 1915 সালে এম মালভিয়া মনে করে আমাদেরও একটা হিন্দুদের একটা লীগ থাকা উচিত। তখন তিনি কি প্রতিষ্ঠা করেন? তিনি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভা। কবে প্রতিষ্ঠা হয় অল ইন্ডিয়া হিন্দু মহাসভা? 1915 সালে। কে করেন? এম মালভিয়া। মনে থাকবে? তাহলে কি কি ঘটনা ঘটলো বুঝে নাও। তাহলে এইবার কি হলো? এবার হিন্দু মুসলিম ইন্ডিয়াকে দুটো ভাগ করে দেওয়া হলো। সেটা হচ্ছে হিন্দু অ্যান্ড মুসলিম। ইন্ডিয়া পুরোপুরি দুটো রিলিজনে ভাগ হয়ে গেল। একটা মুসলিম হয়ে গেল মুসলিম লীগ, একটা হিন্দু মহাসভা। ক্লিয়ার স্টুডেন্টস? মুসলিম লীগ কন্ট্রোল করছে সাইমুল্লাহ খান আগা খান, অ্যান্ড হিন্দু মহাসভা কন্ট্রোল করছে এম মালভিয়া। কোশ্চেনটা কিন্তু বহুবার আসে, ঠিক আছে? বহুবার কোশ্চেনটা এসছে যে অল ইন্ডিয়া হিন্দু মহাসভা কবে প্রতিষ্ঠা হয়? দ্যাট ইজ 1915, এম মালভিয়া। অ্যান্ড 1906-এ অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয়। কে করেন? সাইমুল্লাহ খান আগা খান। আগা চ্যাপ্টারে পড়েছি। তাহলে এবার আমি জিনিসটা বানাচ্ছি যে কি কি ঘটনা পরপর ঘটলো। কি কি ঘটনা পরপর ঘটলো আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি কি হলো? প্রথমে 1915-এ কি হলো? 1915-এ লিখে নেবে সবাই এগুলো, ঠিক আছে? আমি পয়েন্ট টু পয়েন্ট বোঝাচ্ছি। গোখলে ইনভাইটেড গান্ধীজি, নাম্বার 1। ওকে, এবার গান্ধীজি এলো, গান্ধীজি অ্যারাইভড, চলে আসলো ইন বোম্বে
ক্লিয়ার স্টুডেন্টস? অ্যান্ড গান্ধীজি ইন্ডিয়া ট্যুর কমপ্লিট করে। ক্লিয়ার স্টুডেন্টস? কার কথায় সেটা? কার কথায়? গোখলের কথায়। ক্লিয়ার স্টুডেন্টস? 4 নাম্বার। 5 নাম্বার কি ঘটে? সত্যাগ্রহ আশ্রমে বেশ স্থাপন করে। সত্যাগ্রহী আশ্রমে বেশ স্থাপন করে। সত্যাগ্রহ আশ্রমটা কোথায়? আমেদাবাদ। ক্লিয়ার স্টুডেন্টস? নাম্বার 5 আর একটা কি হয় এবার 1916 কি হয়? 1916 এই জায়গাটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ব্যাংক অফ সবরমতী রিভার অ্যান্ড নেমড সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম। ক্লিয়ার স্টুডেন্ট? বোঝা গেল? সবরমতী আশ্রম তৈরি করে বা সবরমতী আশ্রমে তিনি বেশ তৈরি করেন। আরেকটা 1915 ঘটনা কি হয় সেটা অল ইন্ডিয়া, এবার আমি বলে দিচ্ছি লাস্ট পয়েন্ট, অল ইন্ডিয়া হিন্দু মহাসভা গঠন হয়। মহাসভা গঠন হয় কবে? 1915 কে করেন? এম এম মালভিয়া। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, মনে রাখবে এটা, এম এম মালভিয়া। তাহলে 1915 স্টেপ বাই স্টেপ এতগুলো ঘটনা ঘটে গেল। এবার আসছি 1916। এবার আসছি 1916। কি হলো 1916-এ? গান্ধীজি যখন ঢোকে ইন ইন্ডিয়া তখন তিনি ভাবেন যে এবার তো আন্দোলন আমাকে শুরু করতে হবে এবং ইন্ডিয়াকে একটা ফ্রিডম দিতে হবে। তার জন্য কী দরকার? যে কোনো জায়গায় তুমি যখন আন্দোলন করবে মানুষের মধ্যে ফেমাস হতে গেলে কি দরকার? তার বিভিন্ন রকম স্পিচ দিয়ে মানুষকে মোটিভেট করতে হবে, ইন্সপিরেশনাল স্পিচ দরকার দেওয়ার। সেই জন্য তিনি নিজেকে একটু ফেমাস করার জন্য, কারণ কেউ গান্ধীজিকে চেয়ে না। তুমি যদি এখন হঠাৎ করে কোনো দাঙ্গা হামলা যা হচ্ছে, তুমি যদি হঠাৎ করে গিয়ে এখন বলো আমি এটা পুরোপুরি অপারেট করব, কেউ কি তোমাকে মানবে? নিশ্চয়ই নয়। কেউ মানে কেউ হয়তো এগিয়ে এসছে, ভাই একে আগে তারপরে আমরা যুদ্ধ করবো, আগে একে ভাগা, মাথা খাচ্ছে এসে, এইরকম টাইপের কথাবার্তা বলবে। সেই কারণে 1960 গান্ধীজি কি করে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, বেনারস, সবাই নোট ডাউন করো, হিন্দু ইউনিভার্সিটিতে একটা সেশন চলে, দ্যাট ইজ একটা মানে সভা চলে বা বলতে পারো একটা আলোচনা সভা চলে। সেখানে গান্ধীজি একটা বেশ মোটিভেশনাল স্পিচ দেয়। এটাই তিনি 1916 আপাতত করেন। ক্লিয়ার? বোঝা গেল? এটা 1916 ফার্স্ট পয়েন্ট। তাহলে 1916 যদি কোশ্চেন আসে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গান্ধীজি প্রথম কোথায় নিজের ইন্সপিরেশনাল স্পিচ আর মোটিভেশনাল স্পিচ কোথায় দেয়, দ্যাট ইজ বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916। মনে থাকবে সবার? হয়ে গেল ঘটনা। এইবার আসছে 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। কি হয় সবাই যেন 1907 সালে কংগ্রেস ডিভাইড হয়ে যায়, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে কি এক্সট্রিমিস্ট। এইবার 1916 কি হয়, 1916 কংগ্রেস রিইউনিয়ন হয়ে যায়। তাহলে কি হয়? কংগ্রেস রিইউনিয়ন অফ কংগ্রেস। এবার সবাই বলবে স্যার কংগ্রেস রিউনিয়ন হয়ে গেল, তার মানে মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট একসঙ্গে হয়ে গেল, কিন্তু নয়, এটা সবাই ভুল করে। রিউনিয়ন কংগ্রেসে কি হয়, রিউনিয়ন কংগ্রেসে কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ একসঙ্গে হয়ে যায়, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া কংগ্রেস অ্যান্ড মুসলিম একসঙ্গে হাতে হাত মেলায়। ক্লিয়ার হলো স্টুডেন্টস? মুসলিম লীগ কেন হলো? কারণ ওই মুসলিম লীগ হিন্দু যখন সভা গঠন করে ফেললো তখন কংগ্রেস মনে করলো যে মুসলিমদেরকে এবার আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে, কারণ মুসলিমদেরকে যদি অ্যাবজর্ব না করি তবে এভাবে সম্ভব না, কারণ হিন্দুরা তো আলাদা হয়ে গেছে অলরেডি, এবং হিন্দুদের সঙ্গে বাঙালিদের সঙ্গে বিভিন্ন রকম যেহেতু মডারেট ছিল মানে এক্সট্রিমিস্ট ছিল বিপিনচন্দ্র পাল, তাদের সঙ্গে তো বনিমানা হচ্ছিল না, তাই তো সেই বনিমানা হচ্ছিল কংগ্রেসে, হচ্ছিল না, ছিল তারা মুসলিমকে আগে নিয়ে নিল। ক্লিয়ার স্টুডেন্টস? বোঝা গেল? এত পর্যন্ত 1916 ঘটনা। এবার আসি 1917। কি হলো 1917-এ? এবার আসছি আমি 1917 মোস্ট ইম্পর্টেন্ট চম্পারণ
সত্যাগ্রহ হয়। চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ। স্যার কি হয় চম্পারণ সত্যাগ্রহতে? চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ। ক্লিয়ার? এই সত্যাগ্রহতে কি হয়, এবার তখনকার দিনে যে জমি জমা থাকতো তার 20 ভাগের 3 ভাগ অংশে, অর্থাৎ তুমি ক্যালকুলেট করে তুমি 100তে ভাগ করো, 5 × 100, 5 3 5 15, মানে 100 ভাগের মধ্যে 15 ভাগ জমিতে, মানে 100 ভাগ যে জমি থাকে তার মধ্যে 15 ভাগ জমিতে নীল চাষ করতে ব্রিটিশরা বাধ্য করত। নীল খেতি, নীল চাষ করতে বাধ্য করতো ব্রিটিশরা। কিন্তু কৃষকরা বলতো আমরা কেন নীল মতো নেশাকর জিনিসের চাষ করব, ইভেন যদি আমরা চাষ করেও থাকি ঠিক আছে করছি, পরবর্তীকালে নীল চাষ করার পরে সেই জমি এতটাই অনুর্বর হয়ে যেত, সেই জমিতে আর কোনোভাবেই অন্য কোনো চাষ করা সম্ভব হতো না। তাহলে কি হচ্ছে, 100 ভাগের মধ্যে 15 ভাগ জমি টোটাল নষ্ট হয়ে যাচ্ছে। ইভেন এই যে চাষ করতো ব্রিটিশরা জোর জবস্তি করে এই 15 ভাগ জমি চাষ করাতো, তার জন্য ব্রিটিশদেরকে আবার ট্যাক্সও দিতে হতো এর জন্য। ভাবো তাহলে ব্রিটিশরাই চাষ করাচ্ছে আর ব্রিটিশরাই ট্যাক্স নিত, মানে বলতে পারো এইভাবে যে তুমি একটা বাড়িতে রয়েছো, নিজের বাড়িতে রয়েছো, কিন্তু নিজের বাড়িতে থেকে তুমি রেন্ট দিয়ে যাচ্ছ, কিন্তু বাড়িটা তুমি নোংরা করছো, বাড়িটা নিজে ভাঙছো, একটু একটু করে ভাঙছো প্রতিদিন, তার জন্য আবার ট্যাক্স দিচ্ছ অন্য লোককে। নিজের বাড়ি, নিজের নামে বাড়ি, কিন্তু সেই বাড়ি কে চাষ করাবো, কি সে বাড়ি কে ভাঙাচ্ছে, সে বাড়ি ভাঙাচ্ছে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বা বাইরের লোক, ধরে নাও বাইরের লোক। বোঝা গেল? মানে নিজের বাড়িতে থেকে রেন্ট দিতে হচ্ছে অন্য লোককে। ঠিক এরকম ঘটনা ঘটতো। ক্লিয়ার? তাহলে কি হতো, এই যে ট্যাক্স দিতে হতো, এবার নীল চাষ যখন করছে সেই জমি তার ইউজ করা যাচ্ছে না, তার মানে এত ভাগ জমি ওদের নষ্ট হচ্ছে। ক্লিয়ার? টোটালি ওয়েস্ট হয়ে যাচ্ছে। এবার এই বিরুদ্ধে কৃষকরা আন্দোলন শুরু করে এবং ব্রিটিশদেরকে বলে আমরা নীল চাষ করবো না। কিন্তু ব্রিটিশরা কী করে, তাদের উপর অকথ্যভাবে অত্যাচার চালায়। এইবার এই খবর পৌঁছে যায় গান্ধীজির কানে এবং গান্ধীজি 4 জন প্রমুখ মানুষ কে ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, নজরুল হক এবং দেশাই, এই 4 জন মানুষকে নিয়ে চলে আসে চম্পারণে। ক্লিয়ার? কাকে কাকে নিয়ে আসে আবার লিখে দিই আমি, কাকে কাকে নিয়ে আসছে তোমার নোট ডাউন করো। কাকে নিয়ে আসছে? ব্রজকিশোর প্রসাদ, আমি শর্ট করে লিখলাম ব্রজকিশোর প্রসাদ। সেকেন্ড, রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? নোট ডাউন করো কিন্তু তোমরা। 3 নাম্বার নজরুল হক। অ্যান্ড নাম্বার 4 লাস্ট কাকে নিয়ে আসছে? দেশাই মহাশয়কে নিয়ে আসছে। গান্ধীজি এই 4 জন মানুষকে নিয়ে, প্রমুখ মানুষকে নিয়ে চলে আসে চম্পারণে এবং চম্পারণে কি হচ্ছে সেটা ইনভেস্টিগেট করার চেষ্টা করে এবং আফটার ইনভেস্টিগেশন তিনি বোঝেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকদের কোনো দোষ নেই। কৃষকরা তো নিজেদের জমি নষ্ট করতে চাইবেই না, দিস ইজ কম্পালসারি, দিস ইজ তো নর্মাল। কিন্তু প্লাস এই জমি তো চাষ করাচ্ছেন নিজেদের জমির ওপরে, তাহলে ট্যাক্স দেবে কেন? ট্যাক্সটা দেবে কেন? প্রথমে তো নীল সাহেবরা চাষ করাচ্ছে নিজেদের জমিতে ফার্স্ট, আবার নীল সাহেবদেরই ট্যাক্স দিতে হচ্ছে 2, এবং তাদের উপরে নানাভাবে মর্মান্তিক অত্যাচার করা হচ্ছে। ইভেন এই 15 ভাগ জমিটা পরবর্তীকালে চাষও করতে পারছে না কৃষকরা, তাহলে সেটা প্রবলেমেটিক। তখন কি করে গান্ধীজি সেই জায়গাটা ইনভেস্টিগেট করে এবং এই ডিসিশনটা আনে যে এইটার একটা ব্যবস্থা করতে হবে, এভাবে দেখা যায় না মর্মান্তিক অত্যাচার। তখন ব্রিটিশ গভর্নমেন্ট গান্ধীজিকে বলে তুমি এখনই এই জায়গা থেকে বেরিয়ে যাও, যদি না যাও তাহলে তোমাকে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। গান্ধীজি তখন বলে ঠিক আছে, গ্রেপ্তার করবেন তো করে নিন, আমার কোনো প্রবলেম নেই। কথা মতো গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং গান্ধীজিকে আদালতে পেশ করা হয়, কিন্তু প্রপার কোনো রিজন না থাকায় গান্ধীজি তো গিয়ে মারামারি করেনি, কারণ গান্ধীজির ধর্মই ছিল অহিংসা ধর্ম, শান্তিপূর্ণভাবে সব কিছুকে সলিউশন করা। তো গান্ধীজিকে আদালত ছেড়ে দিতে বাধ্য হয়, কেন? উইদাউট প্রুফ। ক্লিয়ার? এবং উইদাউট উইটনেস।
ছেড়ে দিতে বাধ্য হয় এবং গান্ধী যে সত্যাগ্রহ সূচনা করেন দ্যাট ইজ চম্পারণ সত্যাগ্রহ। ক্লিয়ার? বোঝা গেল? 1917 সালে এসে গান্ধীজি ফার্স্ট সত্যাগ্রহ করেন। কি করেন? চম্পারণ সত্যাগ্রহ। এই কোশ্চিনটা আসে, চম্পারণ সত্যাগ্রহ কবে হয় এবং কে করেন? নাম্বার 1, তার সঙ্গে প্রমুখ ব্যক্তি কে কে ছিলেন? ব্রজকিশোর প্রসাদ, আবার বলে দিচ্ছি, ব্রজকিশোর প্রসাদ, রামপ্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, মজরুল হক অ্যান্ড দেশাই। এই 4 জন মানুষকে নিয়ে তিনি চম্পারণে আসেন এবং সেটা ইনভেস্টিগেশন শুরু করেন। কত ভাগ জমিতে করা হতো? 100 ভাগের 15 ভাগ বা 20-র 15 ভাগ। আর একটা কথা বলে দিই, এই যে টোটাল সিস্টেমটা হতো, এই সিস্টেমটাকে বলা হতো, প্রচুরবার পরীক্ষায় আসে, 3 কাঠিয়া সিস্টেম। বোঝা গেল? এই সিস্টেমটাকে কি বলা হতো? 3 কাঠিয়া সিস্টেম। তাহলে 1917 সালের ঘটনা কমপ্লিট। 1917 সালে চম্পারণ বিদ্রোহ বা চম্পারণ আন্দোলন বা চম্পারণ সত্যাগ্রহ হয়ে গেল। এবার আসছি 1918-তে। সরি স্টুডেন্ট, এবার আসছি 1918-তে। কি হয় 1918-তে? 1918-তে গান্ধীজি আর একটা সত্যাগ্রহ করেন, দ্যাট ইজ খেরা সত্যাগ্রহ। মনে থাকবে? এবার কেন স্যার? তখন গুজরাটের একটা খেরা জেলা ছিল, খেরা ইন গুজরাট। এই কোশ্চিনটা কিন্তু বহুবার আসে। কোথায় খেরা জেলাটা? দ্যাট ইজ গুজরাট। অ্যাকচুয়ালি গুজরাট, কিন্তু লিখতে হয় গুজরাট। তো খেরা ইন গুজরাট, এই জায়গায় চাষিদের নিজস্ব জমি ছিল। কিন্তু কি হতো, এই জমি যদি তুমি একটা জায়গা থেকে বিলং করছো, যে জায়গা থেকে বিলং করলে ন্যূনতম ট্যাক্স দিতে হতো। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কী করছিল, এই যে জায়গার যে ল্যান্ড অফ মানে ট্যাক্স অফ ল্যান্ড বা রেভিনিউ অফ ল্যান্ড, এই ল্যান্ডের যে ট্যাক্সটা সেটা বারবার করে বাড়িয়ে দিচ্ছিল। সো কী হচ্ছিল? রাইজিং অফ ট্যাক্স অফ ল্যান্ড। ক্লিয়ার? তাহলে 1918 সালে এই খেরা জেলায়, গুজরাটের খেরা জেলায় ব্রিটিশ সরকার বা সেখানকার সরকার শুধু বারবার করে যে ল্যান্ডের যে ট্যাক্স সেটা বাড়িয়ে দিচ্ছিল। এবার নিজের জায়গার উপরে থাকবো বস, নিজেরই আবার ট্যাক্স দেবো, সেটার উপরে এত টাকা করে কেন দেবো? এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সেখানকার মানুষজন এবং গান্ধী সেখানে যান এবং সেটাকে সলিউশন করার চেষ্টা করেন এবং যে আন্দোলনের নাম দেন সেটা হচ্ছে খেরা সত্যাগ্রহ। মনে থাকবে স্টুডেন্ট? বোঝা গেল খেরা সত্যাগ্রহ। তাহলে 1917 সালে তিনি ফার্স্ট এসে করলেন চম্পারণ সত্যাগ্রহ, 1918 সালে শুরু করলেন খেরা সত্যাগ্রহ। কোশ্চিনটা কিন্তু WBCতে 2017তেও এসেছিল, 14তেও এসেছিল, 12তেও এসেছিল, যে খেরা সত্যাগ্রহ কবে হয়? 1918। কে করেন? গান্ধীজি। কেন করেন? রাইজিং অফ ট্যাক্স অফ ল্যান্ড, মানে প্রচুর পরিমাণে যে রাজস্ব কর বা যেটা যে জমির যে কর সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, সেই কারণের জন্য খেরা সত্যাগ্রহের জন্ম হয়। ক্লিয়ার? কে করেন? গান্ধীজি। আবার বলে দিলাম। ক্লিয়ার? এইবার 1918 সালে গান্ধীজি এতটাই ব্যস্ত ছিলেন, তিনি আমেদাবাদ আরেকটা সত্যাগ্রহ করেন, দ্যাট ইজ আমেদাবাদ সত্যাগ্রহ। আমেদাবাদ সত্যাগ্রহ কেন স্যার? কেন করেন? আচ্ছা, সেই সময় 1918 সালে একটা ভয়ঙ্কর অসুখ চলছিল যেটা ইঁদুর থেকে আসতো, দ্যাট ইজ প্লেগ। ক্লিয়ার স্টুডেন্টস? এর ফলে কি হয়, যারা ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করতো সেই ফ্যাক্টরিগুলো যথেষ্ট নোংরা ছিল, ঠিক আছে? সেখানে রিনসিং খুব কম হতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব কম থাকতো। কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে? সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ মানুষকে তো কুকুর বানিয়ে রাখতো, সে যেখানে ইচ্ছা থাকতে পারে, থাকুক না যেখানে ইচ্ছা থাকুক, আমরা তো বড় জায়গায় থাকবো, ব্রিটিশ গভর্নমেন্ট তো আমরা তো ভালো জায়গায় আছি, থাকুক না, ইন্ডিয়া যা ইচ্ছা হোক, ইন্ডিয়া মানুষের মরে যাক, বাঁচুক, মরুক, খেতে পাক, ডাজন্ট ম্যাটার। তো এবার ন্যাচারালি তো কলকারখানাগুলো যেগুলো জায়গা ছিল সেগুলোতে তো নোংরা করে রাখবেই। তো এর ফলে কী হতো, প্রচুর ইঁদুর টিঁদুর থাকতো ওখানে। এবার শ্রমিকরা যখন কাজ করতে যেত তখন প্লেগ রোগ ছড়ায় এবং প্রচুর শ্রমিক মারা যায়। ক্লিয়ার? মারা যায়। তখন সেই শ্রমিকদের পরিবার কি করলো, একটা বোনাসের আর্জি জানালো। তোমরা সবাই জানো যখন ইয়াস আসে, যে কোনো রকম ঝড় আসে, প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ মারা যায়, তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো বা যে কোনো স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, প্রত্যেকেই একটা করে কম্পেনসেশন তাদেরকে দেয়, যে না
সে তো আর নিজে থেকে মানে সে তো দেশের মানে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ঘটনার জন্য মারা গেছেন, ন্যাচারাল ডিজাস্টারের জন্য মারা গিয়েছেন। ইভেন করোনাতেও কিছু দেওয়া হচ্ছিল বাই সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে কোনো স্টেট গভর্নমেন্টই দিচ্ছিল করোনাতেও। তো আহমেদাবাদে মানুষ যখন সত্যাগ্রহটা ঘটনাকালীনে প্লেগের আক্রান্তে প্রচুর শ্রমিক ডেথ হয়ে যায় এবং তার পরিবাররা কী করে, প্লেগের জন্য এই প্লেগে যে মারা গেল, এবার তো বাড়িতে তো একজনই মানুষ বা বাড়িতে তো ইনকাম করছেন তিনি যদি মারা যান বাড়িতে ইনকাম সোর্স কোথায়, বন্ধ। তার জন্য একটা প্লেগের জন্য এই প্লেগে মারা যাওয়ার কারণে তারা একটা প্লেগ বোনাস দাবি করলো, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেই প্লেগ বোনাসটা দিতে কিছুতেই রাজি হলো না যে না স্টুডেন্ট যে না আমরা কোনো রকম প্লেগ বোনাস দিতে পারবো না। এছাড়াও একটা বড় ঘটনা ঘটে, সেই সময় শ্রমিকদের ওপরে অকথ্য অত্যাচারও করা হয়। সে অত্যাচারের ভিত্তি কী ছিল? অত্যাচারের ভিত্তি ছিল যে তখনকার দিনে শ্রমিকদের বেতন খুব কম ছিল, ঠিক আছে, এবং শ্রমিকরা সেই বেতনের হাফ বেতন ওরা এক্সট্রা দাবি করে, মানে 50% তাদের বেতন বাড়াতে হবে। ক্লিয়ার? তাহলে কী কী ঘটনার জন্য আহমেদাবাদ সত্যাগ্রহটা হয়েছিল? 1918 সালে প্লেগ এসেছিল, সেই প্লেগে বহু শ্রমিক মারা যায় এবং সেই শ্রমিক মারা যাওয়ার কারণে তারা একটা কম্পেনসেশন দাবি করে যে আমাদের একটা কম্পেনসেশন দরকার। ক্লিয়ার স্টুডেন্টস? ইংরেজ সরকারের কাছে বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেটা দিতে কখনোই রাজি হয় না। তো সেই কারণের জন্য আহমেদাবাদ সত্যাগ্রহ সূচনা হয়। এইবার আরেকটা নেক্সট কারণ কী ছিল? নেক্সট কারণ ছিল তখনকার দিনে শ্রমিকদের বেতন ছিল খুবই কম এবং তারা বেতন দাবি করছিল যে তাদের বেতন অর্ধেক বাড়ানো উচিত, মানে সেটা যদি 15,000 টাকা পায় তাদের বেতন, আমি সাপোজ বলছি 30,000 টাকা করতে হবে, 15,000 টাকা বলে তাদের বেতন 50% বাড়াতে হয়, মানে ওই 7,500 টাকা বাড়াতে হয়, মানে ধরে নাও ওই 22,500 টাকাতে বেতন করতে হবে, মানে 50% বাড়াতে হবে, এই দাবি জানায়। কিন্তু এই দাবি জানানোর পরে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করে যে না আমরা কোনো প্লেগ বোনাস দিতে পারবো না, আমরা বেতনও বাড়াতে পারবো না। কিন্তু এই আন্দোলন যখন করা শুরু করে ব্রিটিশ গভর্নমেন্টরা প্রচুর শ্রমিককে কাছ থেকে বেরো করে দেয়। এবার গান্ধীজি সেই জায়গাটা দেখতে পান, ঠিক আছে, এবং গান্ধীজি কী করে সেখানেও ইনভেস্টিগেশন করতে আসে এবং ইনভেস্টিগেশন করতে এসে সলিউশন কি করেন তিনি, 50% যে ব্রিটিশ গভর্নমেন্ট দাবি করে মানে মানুষজন দাবি করেছিল 50% বেতন বাড়াতে হবে, সেটা চেঞ্জ করে 35% বেতন বাড়াতে বাধ্য করে গান্ধীজি ব্রিটিশ গভর্নমেন্টকে বলে সেখানে আহমেদাবাদ সত্যাগ্রহ করে সেখানে তাদের যে মানে শ্রমিকদের বেতন সেটা 30% বৃদ্ধি করা 50%-এর জায়গায়। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে বোঝা গেল। আচ্ছা, এটা আমি আবার জিস্ট করে দিচ্ছি দুটো। 1918 সালে কি হয়? 1918 প্রথম থেকে বলছি, খেরা সত্যাগ্রহ হয় গুজরাটের খেরা জেলাতে। রাইজিং অফ ট্যাক্স অফ ল্যান্ড, মানে প্রচুর পরিমাণে যে রাজস্ব কর বা জমির যে দাম, সেই দাম বা মানে ট্যাক্স, জমির ট্যাক্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। বা সাধারণভাবেই তো মানুষজন গিয়ে সেখানে বলবে যে আমরা কেন নিজেদের জমিতে থেকে দেব, ঠিক আছে। তো সেই কারণের জন্য গান্ধীজি ওখানে যান এবং সেটা সলিউশনের জন্য তিনি খেরা সত্যাগ্রহ শুরু করেন যে না, মানুষ নিজের জায়গায় থাকবে, তার জন্য কোনো ট্যাক্স দেওয়া হবে না। বোঝা গেল। এবার 1918 সালে খেরা থেকে সোজা চলে আসেন গান্ধীজি আহমেদাবাদে। আহমেদাবাদে কী সিচুয়েশান হচ্ছে সেটা দেখার জন্য আসেন এবং আহমেদাবাদে এসে আরেক রকম রূপ দেখতে পান। সেটা হচ্ছে যে সেখানকার মানুষ আরও দুর্বিষহ অবস্থায় রয়েছে, যে সেখানে প্রচুর পরিমাণে প্লেগ হচ্ছে এবং প্রচুর শ্রমিক মারা গেছে, কিন্তু শ্রমিকের পরিবাররা না খেতে পেয়ে মরছে শ্রমিকরা মারা যাওয়ার জন্য। তো শ্রমিকের পরিবাররা একটা প্লেগের জন্য একটা প্লেগ বোনাস দাবি করেছে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। 2 নম্বর পয়েন্ট দেখতে পাই যে সেখানকার শ্রমিকদের বিভিন্নভাবে তাদের দাবি চাওয়ার জন্য তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে এবং তারা শুধুমাত্র 50% বেতন বাড়ানোর দাবি করে, সেখানেও গভর্নমেন্ট রাজি হয় না বা সেখানকার সরকার রাজি হয় না। তো তিনি একটা সলিউশন বের করেন যে ঠিক আছে বস, তুমি যখন কিছুই দিতে পারবে না তখন তাদের 50% নাও 35% বাড়ান, এবং সরকার সেটা মেনে নেয় এবং শ্রমিকদের বেতন 35% বাড়ানো হয়। এটা ছিল 1918 সালের ঘটনা।
ক্লিয়ার স্টুডেন্ট? 1918 ক্লিয়ার। এবার আসি 1919 প্রচুর ঘটনা ঘটেছে, সবাই মন দিয়ে বসো। এবার দেখো 1919 যখন সালটা পড়ে তখন ব্রিটিশ গভর্নমেন্ট ভাবে আরে বাবা এই গান্ধীজি নামের লোকটা আবার কি, আমাদের তো জীবন মরণ এক করে দিচ্ছে। এমন একটা মানুষ যিনি পরে ইন্ডিয়াতে ঢুকে 3খানা সত্যাগ্রহ করে বসেন। এবার গান্ধীজি আবার কে, লোকটা যে এত সত্যাগ্রহ করছে আমাদের তো অবস্থা খারাপ করে দেবে। তখন তারা একটা রুলস চালু করে, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দ্যাট ইজ রাওলাট অ্যাক্ট। মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুরবার কোশ্চেন এসছে। রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। কি হয় রাওলাট আইনে? রাওলাট আইনে হয়, আমি গোটা ঘটনাটা বলছি। তখন ব্রিটিশ গভর্নমেন্ট বলে যে গান্ধীজির মতো এই যে লোকজন হঠাৎ করে এসে আমাদের বিরুদ্ধে এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে, এটা তো উচিত হচ্ছে না, আমার তো জীবন বরবাদ হয়ে যাবে এবার তাহলে। তখন তারা ভাবে যে একটা অ্যাক্ট শুরু করি, যে অ্যাক্টে বলা থাকবে যে কোনো রকম সন্দেহভাজন লোককে যদি আমরা মনে করি যে এই লোকটা সন্দেহভাজন, তাহলে আমরা ডিরেক্ট তাকে তুলে নিয়ে যাব এবং অনির্দিষ্ট কালের জন্য তাকে জেলে অ্যারেস্ট করে রাখতে পারবো। ক্লিয়ার? এবং তাকে উইদাউট উইটনেস, উইদাউট প্রুফ তাকে কোর্টে আমরা পেশও করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি হলো ভাবো, তুমি রাস্তাতে যাচ্ছ, তোমাকে ব্রিটিশদের সন্দেহ হলো, তোমাকে তুলে নিয়ে চলে গেল, যা গিয়ে জেলে আটকে রাখলো, মরা পর্যন্ত জেলে আটকে রেখে দিল, উইদাউট এনি রিজন, উইদাউট এনি প্রুফ। সন্দেহভাজন হতে হবে। ক্লিয়ার? কেন হচ্ছে? কারণ গান্ধীজির মতো একটা লোক হঠাৎ করে আসলো, এসে এরকম আন্দোলন শুরু করে দিল। এবার যদি সব মানুষ এবার সোচ্চার হয়ে ওঠে আন্দোলন, তাহলে তো ব্রিটিশদের অবস্থা নাজেহাল। তো সেই কারণের জন্য এই অ্যাক্টটা পাশ করলো তারা, এবং সেই রাওলাট অ্যাক্টে 5 জন মেম্বারকে দিয়ে সে রাওলাট অ্যাক্ট শুরু হয়, দ্যাট ইজ কল্ড রাওলাট কমিটি। তাহলে কতজনকে মেম্বার নিয়ে রাওলাট অ্যাক্ট শুরু হয়? কতজন মেম্বার? 5 জন মেম্বারকে দিয়ে, এবং সেটার নাম কি হয়? রাওলাট কমিটি। এক্সামে কিন্তু কম আসে রাওলাট কমিটি, কিন্তু আসে ইউপিএসসি লেভেলে এক্সামে কিন্তু এটা থাকে। তাহলে আবার প্রথম থেকে বলছি, গভর্নমেন্ট দেখলো বা ব্রিটিশ সরকার দেখলো 1919 যে কোনো মানুষ আমাদের এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? এভাবে যদি একটা মানুষ দাঁড়ায়, দুটো মানুষ দাঁড়ায়, 3টে মানুষ দাঁড়ায়, 100টা মানুষ দাঁড়ায়, 200টা মানুষ দাঁড়ায়, তাহলে তো মানুষকে ইনফ্লুয়েন্স করে আমাদের এগেনস্টে করে দিবে। তাহলে হুটহাট করে যে কেউ আমাদের বিরুদ্ধে এগেনস্টে চলে যাচ্ছে, এটা তো সম্ভব না, আমরা নিতে পারবো না। সেই জন্য তারা একটা আইন চালু করে, দ্যাট ইজ রাওলাট অ্যাক্ট। সেই অ্যাক্টে বলা হয় যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে যদি মনে হয় যে সন্দেহজনক, তার মাথার মধ্যে কিছু ঘুরছে, তাকে আমরা ডিরেক্ট তুলে নিয়ে যাব, 1। 2, তাকে আমরা অনির্দিষ্ট কালের জন্য, মানে আনলিমিটেড টাইমের জন্য আমি জেলে বন্দি করবো, 5 বছর, 10 বছর হোক, মরা পর্যন্ত হোক, তাকে আমরা জেলে বন্দি করে রাখবো। 3, তাকে যখন আলাদা আদালতে পেশ করা হবে তখন কোনো রকম প্রুফ দেখানো হবে না, উইটনেসের দরকার নেই। তাহলে কি হচ্ছে ভাবো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে হঠাৎ করে তুলে নিয়ে জেলে বন্দি করলো, মৃত্যুবন্ধ জেলে রেখে দিল, এটা তো অন্যায়। এখনকার তো সম্ভব না। এখন কি হচ্ছে, এখন যে কোনো মানুষকে তুমি উইদাউট প্রুফ বা উইদাউট উইটনেস বা উইদাউট ক্রাইম তুমি তুলতে পারবে না, কিন্তু সেখানে সন্দেহজনকভাবে হঠাৎ করে মানুষকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং বিভিন্ন মানুষকে তোলা হচ্ছে এভাবে। ক্লিয়ার? বোঝা গেল? তখন কি হয়, তখন মানুষজন এর প্রতিবাদ শুরু করার কথা ভাবে, এবং 1919 পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা নামে একটা জায়গায় তারা একটা মিছিল বা একটা জমায়েত করে। ক্লিয়ার? সেখানে প্রায় 2000-এর মতো 3000-এর মতো মানুষজন সেখানে জমা হয়। কোথায় জমা হয়? জালিয়ানওয়ালা বাগ। সেই জায়গায় জালিয়ানওয়ালা বাগে কিছু মানুষ, এরকম 4 দেওয়াল বিশিষ্ট একটা মানে জায়গা, যেখানে প্রায় 2000 মানুষ, 3000 মানুষ এক জায়গায় সম্ভ্রম হয় আর এক জায়গায় সমাবেত হয়। কার এগেনস্টে কথা বলার জন্য? রাওলাট অ্যাক্টের এগেনস্টে কথা বলার জন্য। এখন দেখো না, যে কোনো পলিটিক্যাল পার্টি যখন মিছিল করছে বা একটা জায়গায় জমায়েত হয়ে বলছে আমরা এটা করব, সে ঠিক সেরকমভাবে জমায়েতটা করেছে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে। কারণ মানুষ তো ব্যতিব্যস্ত হয়ে গেছে না, তোমাকে রাস্তার মাঝখান থেকে এবার তুলে নিয়ে চলে যায়, তাহলে তো তুমি নিশ্চয়ই মেনে নেবে না যে আমি উইদাউট ক্রাইম, উইদাউট এনি প্রুফ, উইদাউট উইটনেস আমাকে তুলে নিয়ে চলে গেল, কেউ মেনে নেবে না। সেই কারণের জন্য
জালিয়ানওয়ালাবাগে পাঞ্জাবের অমৃতসরে এক জায়গায় এরা জমা হয়, ঠিক আছে। এবং সেই জায়গায় বলা থাকে যে প্রথম থেকে গভর্নমেন্ট ভেবেছিল এই জায়গাটা গভর্নমেন্টের আন্ডারে ছিল, এই জালিয়ানওয়ালাবাগের এই জায়গাটা, এবং সেখানে কোনো রকম জমায়েত করতে দেবে না, ঠিক আছে। এটা ভেবে রেখেছিল কিন্তু কখনোই সেটা বলেনি জমায়েত করতে দেব না, সেটা বলাও হয়নি, কোনো মতাদর্শ দেওয়া হয়নি, কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি। তখন কি করে এই জমায়েতটা বাদে তখন পাঞ্জাবের যে জেনারেল ছিল, জেনারেল ডায়ার বলতে পারো, তিনি কি করেন, তিনি কতজন সৈন্য নিয়ে, প্রায় প্রচুর সৈন্য নিয়ে এই জালিয়ানওয়ালাবাগে এই মানুষদের ওপর অকথ্যভাবে গুলিবর্ষণ করে অ্যান্ড ফায়ারিং করে। প্রায় 1600 রাউন্ড, যতক্ষণ না পর্যন্ত গুলি না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফায়ারিং করতে থাকে, এবং তাতে 1581 জন মানুষ মারা যায়। কতজন মানুষ মারা যায়? 1581 জন মানুষ মারা যায়। এবং গভর্নমেন্ট বলে না, এতজন মানুষ মারা যায়নি, মারা গেছে মাত্র 380 জন মানুষ। কিন্তু অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি 1581 জন মানুষ মারা যায়। তুই ভাবো না, একটা ছোটো জায়গার মধ্যে 2000-3000 মানুষের প্রতি বন্ধ, গেট দিয়ে বন্ধ, ওই এরিয়ার মধ্যে যদি কেউ 1600 রাউন্ড গুলি চালায় তাহলে কি 300 জন মরতে পারে নাকি 1500 জন মরতে পারে? কেউ না কেউ একটা একটা গুলি তো খাবেই। 1581 জন মারা যায়। এই ঘটনা জালিয়ানওয়ালা মাসেকার বা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড নামে পরিচিত। এটা ছিল 1919-এর সেকেন্ড ঘটনা। ক্লিয়ার হলো স্টুডেন্ট? বোঝা গেল? চলো আমরা 1919-এর থার্ড ঘটনার দিকে এগোই। আচ্ছা, তো 1919-এর থার্ড ঘটনা একটু ফাস্ট বলছি। 1919-এ থার্ড ঘটনা ছিল মন্টেগু, খুব ইম্পর্টেন্ট, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। চেমসফোর্ড রিফর্ম কেন হয়েছিল এটা? এটা কেন হয়েছিল মন্টেগু চেমসফোর্ড রিফর্ম? দেখো, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, ঠিক আছে, এটা ইন্ডিয়া। এবার ইন্ডিয়াতে কি হয়, বিভিন্ন প্রাদেশিক যে রাজ্যগুলো রয়েছে বা দেশগুলো, তখন দেশ ছিল প্রাদেশিক দেশ, সেখানে একজনকে মন্ত্রী নির্বাচন করা থাকতো, কিন্তু সেই মন্ত্রীদের হাতে কোনো পাওয়ার ছিল না। ক্লিয়ার? তখন তারা দাবি করলো যে আচ্ছা, যখন কোনো ডিসিশন বা অ্যাক্ট নেওয়া হচ্ছে সেটা কেন শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে? দেখো, এখনকার দিনে যদি তুমি ভিত্তিভাবে তাকাও, তুমি তাহলে দেখতে পাবে যে কোনো জায়গা রাজ্য সরকার কিছু ডিসিশন নিতে পারে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পারমিশন লাগে না। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হয় না যেটা আমি ডিসিশন নিচ্ছি, রাজ্য সরকারের কিছু দায়িত্ব থাকে, সেটা তারা নিজস্বভাবে পালন করতে পারে। কিন্তু তখনকার দিনে কোনো ডিসিশনই রাজ্য সরকার নিতে পারতো না, প্রাদেশিক দেশগুলো নিতে পারতো না। বা তারা বললো যা যা অ্যাক্ট হচ্ছে, যা যা আইন হচ্ছে সব, এটা বিশেষ করে রাওলাট অ্যাক্টের জন্য এটা হয়েছিল। রাওলাট অ্যাক্ট যেহেতু এটা বাজে একটা অ্যাক্ট ছিল, তো যে যখন তখন তুমি অ্যাক্ট বানিয়ে নিচ্ছ, যখন তখন যা ইচ্ছা করে নিচ্ছ, এসব কী হচ্ছে? এটা আমরা তো মানতে পারবো না। আমাদের এই জায়গাটাতে ক্লিয়ার করতে হবে যে আমাদেরকেও কিছু পাওয়ার দিতে হবে যেটা আমরা নিজস্বভাবে কিছু চালাতে পারবো। সাপোজ আমি একটা শিক্ষা ব্যবস্থায় একটা দৃষ্টান্ত আনবো, এই শিক্ষা ব্যবস্থায় একটা স্টেপ আনবো, যেটা 5, আমি একটা গেস করে বলছি, 5, 6, 7-এ শুধু 3টা ক্লাসে আমি অনলাইন পরীক্ষা নিব। এটা শুধু রাজ্য সরকার নিতে পারে, প্রাদেশিক দেশগুলো নিতে পারে। এইটাই শুধু তাদের কাছে আবদার ছিল। তখন তারা কি করে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মে কি হয়, এক্সিকিউটিভ পাওয়ার, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার দুটো ভাগাভাগি হয়ে যায়। কি হয় ভাগাভাগি হয়ে? এক্সিকিউটিভ পাওয়ার থাকবে গভর্নমেন্টের হাতে, পুরোপুরি সেন্ট্রালের, অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার থাকবে পুরোপুরি প্রাদেশিক দেশগুলোর কাছে। এটা আরও অনেক ভিতরে ঢুকে আমি পড়াবো যখন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পড়ানো শুরু করব। এটা পুরোপুরি ভিতরে গিয়ে, কারণ এটা ভিতরে আরও ভাগ রয়েছে, প্রভিশনাল লিস্ট রয়েছে, ফেডারেল লিস্ট রয়েছে, রিজার্ভেশন রয়েছে, ট্রান্সফর্ম রয়েছে, এগুলো আরও অনেক ভিতরে গিয়ে পড়াবো তখনই যখন আমি কনস্টিটিউশনটা পড়ানো শুরু করি, একটা কনস্টিটিউশনের আন্ডারে। তো যেহেতু 1919 ঘটনাটা আমি বইটা হালকা করে বলে দিচ্ছি, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ঘটেছিল। তো কি হয়, এক্সিকিউটিভ লেজিসলেটিভ পাওয়ার দুভাগে ভাগ হয়ে যায়। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কী পড়ে? এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ বলতে পারো এদিকে তোমার খাদ্য, এইসব জিনিসগুলো এক্সিকিউটিভ পাওয়ার মানে টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করতো। অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার কি?
কোনো দেশে এডুকেশন সিস্টেম বা কোনো এই রাজ্যগুলো এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে পারে? প্রাদেশিক দেশগুলো। তারপরে খাদ্য, তারপরে বলতে পারো এডুকেশন, খাদ্য, স্বাস্থ্য, হেলথ, এইসব জিনিসগুলো মেনটেন করবে লেজিসলেটিভ, মানে এই বিভিন্ন রাজ্যগুলো। কিন্তু গভর্নমেন্ট কি করে? একটা চাল চলে না এখানে। কি চাল চলে? দ্যাট ইজ গভর্নমেন্ট করে যে লেজিসলেটিভেও যদি কেউ কোনো ডিসিশান নেয় তাহলে উইদাউট আওয়ার পারমিশন, আমাদের পারমিশন ছাড়া কেউ কোনো স্টেপ নিতে পারবে না। তার মানে কি দিল গভর্নমেন্ট? শুধু গভর্নমেন্ট প্রাদেশিক মন্ত্রীগুলোকে শুধু চিন্তা করার শক্তিটুকুই দিল, আর কোনো পাওয়ার দিল না। হ্যাঁ, তোমার যদি কোনো কিছু মনে হয় তোমরা আমাকে জানাও, আমরা বুঝবো সেটা অ্যাপ্লাই করবো কি না। যদি অ্যাপ্লাই মনে হয় করবো না, আমি ডিরেক্ট নাকচ করে দিতে পারবো। ক্লিয়ার হলো? তাহলে লেজিসলেটিভ পাওয়ারটা কী পেলো? আর আলটিমেটলি কী পেলো? কিছুই পেলো না। কিন্তু মানুষ প্রথমে বুঝতেই পারেনি যে আরে এই জায়গাটাতে আমাদের পাওয়ারই নেই, আমাদের তো কোনো পাওয়ারই নেই, জিরো। আমরা শুধু ভাবতেই পারবো, আফটার অল তো আমাদের গিয়ে শুধু বলতে হবে, শুধু বলার ক্ষমতাটা দিয়ে দিল। শুধু বলতে হবে এক্সিকিউটিভকে যে স্যার আমরা এই জায়গাটা এটা করতে চাইছি, খাদ্য এবং এই জায়গাটা চেঞ্জ করতে চাইছি, উই নিড পারমিশন। এবার পারমিশন তারা দেবে না বা দেবে সেটা তাদের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কী হচ্ছে? আলটিমেটলি সেটা এক্সিকিউটিভের পাওয়ারে চলে যাচ্ছে, তাহলে কোনো কিছু চেঞ্জেসই হলো না, এটা ফলস ছিল। ক্লিয়ার? তাহলে তখন কি হতো? তখন এই যে সিস্টেমটা চালু করলো, এই সিস্টেম মানুষ হতে বুঝতেই পারেনি এই ঘটনা। এই সিস্টেমটাকে বলা হতো ডায়ারচি সিস্টেম। এটা আমি ডিটেলসে পড়াবো যখন কনস্টিটিউশন পড়বো। একদম ভিতরে গিয়ে গোটা ঘটনা কী কী লিস্ট দেওয়া হয়েছিল, লেজিসলেটিভ পাওয়ার কী কী, এক্সিকিউটিভ পাওয়ার, ডিটেলসে তখন আমি বলবো। আপাতত বোঝা গেল তো? আপাতত আমি আবার একটা জিস্ট করে দিচ্ছি। মন্টেগু চেসফোর্ড রিফর্ম হয় যেখানে দুটো পাওয়ার ভাগাভাগি করে দেওয়া হয়, এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার। এক্সিকিউটিভের কাছে থাকতো রেলওয়ে, ডিফেন্স, এখন যেগুলো থাকে রেলওয়ে, ডিফেন্স, তারপর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এইসব থাকতো এক্সিকিউটিভের কাছে। লেজিসলেটিভের কাছে কী থাকতো? ফুড থাকতো, ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থাকতো, তারপর এডুকেশন সিস্টেম থাকতো, হেলথ থাকতো। এরপরে কি হচ্ছে? তাহলে কি আসলো? আমি এবার জিস্ট তৈরি করে দিই তোমাদের। তবে কী হলো? আবার একটা জিনিস তৈরি করে দিচ্ছি। 1919-এ একটা অ্যাক্ট করা হলো যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে? এই অ্যাক্টে কেন করা হয়েছিল? এই অ্যাক্টে যখন একটা করবে তখন তার আগে মানুষ কী দাবি দেওয়া করেছিল যে আমাদের দেখো স্টেট তো আমাদের আন্ডারে আছে, আমরা স্টেটকে চালাচ্ছি, প্রাদেশিক মন্ত্রীরা স্টেট চালাচ্ছে, কিন্তু মন্ত্রীদের কোনো পাওয়ারই নেই তাদের হাতে। কেন বন্ধুরা? কারণ সম্পূর্ণ পাওয়ার তো সেন্ট্রাল নিয়ে বসে আছে। এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার যেটা রয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল পাওয়ারটাকে অ্যাবজর্ব করে আছে, প্রাদেশিক মন্ত্রীগুলোকে কিছু দেয়নি। দেবে কেমন করে? এবার যদি কোনো একটা অ্যাক্ট যে থেকে জারি করে সেটা যদি এগেনস্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট হয় তাহলে সেটা প্রবলেম। সেগুলো নিজেদের সব পাওয়ার নিয়ে বসে আছে। হলো এর ফলে কি হয়? এর ফলে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম দিয়ে এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ারকে দুভাগে ভাগ করে দেওয়া হয়। এক্সিকিউটিভের হাতে তোমাদেরকে বলে দেওয়া হলো একটু আগে যে ডিফেন্স থাকতে পারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থাকতে পারে, তারপরে রেলওয়ে থাকতে পারে, এইসব পাওয়ার রয়েছে। ইকোনমিক্যাল কন্ডিশন, মিনিস্ট্রি অফ ইকোনমিক্স, এগুলো থাকতে পারে। অ্যান্ড লেজিসলেটিভে থাকবে খাদ্য, ফুডস কর্পোরেশন, তারপর থাকতে পারে এডুকেশন, হেলথ, এগুলো বেসিক্যালি প্রাদেশিক মন্ত্রীদের হাতে থাকবে। কিন্তু প্রবলেমটা কি হলো? ব্রিটিশরা চাল খেললো। আবার বলে দিচ্ছি, তারা এইসব যে যারা যেগুলো যে রয়েছে, ফুড লিখে দিচ্ছি, হেলথ অ্যান্ড এডুকেশন, এইসব জিনিসগুলো যদি কোনো অ্যাক্ট পাস করা হয় সেটা এক্সিকিউটিভের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে, নাহলে করতে পারবে না। মানে শুধু চিন্তাধারাটাই নেওয়ার মতো অধিকারটা শুধু পেলো, চিন্তাধারা নেওয়া, বাকিটা সব কিন্তু এদের হাতে, এক্সিকিউটিভের হাতে। তো এটা ছিল মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ওকে, এবার আসছি 1999-এ আরেকটা ঘটনা ঘটে। তখন মুসলিমরা ধর্মগুরু কাকে মানত? খলিফা। ক্লিয়ার? এবার খলিফারা কি করতো? খলিফাদের একটা নির্দিষ্ট পাওয়ার ছিল তার্কিতে, প্রত্যেকটা খলিফার থাকা উচিত। কিন্তু ব্রিটিশরা কি করলো? এই খলিফাদেরকে পদচ্যুত করলো এবং তার্কিতে সেটা ঘটনাটা পদচ্যুত করলো এবং তাদের পাওয়ারগুলোকে কেড়ে নিল এবং কিছু খলিফাকে হত্যা করলো। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার প্রতিবাদে মুসলিমরা যে আন্দোলনের সূচনা করলো, দ্যাট ইজ খিলাফত আন্দোলন, খিলাফত মুভমেন্ট। বোঝা গেল? খিলাফত মুভমেন্ট। এই আন্দোলনের জন্য এই ঘটনার জন্য মুসলিমরা খিলাফত মুভমেন্টের সূচনা করলো। কেন? মার্ডার অফ খলিফা,
আর সিংহাসনচ্যুত করার জন্য, যে পদচ্যুত করার জন্য খলিফাদেরকে মার্ডার করার জন্য খিলাফত মুভমেন্টের সূচনা করলো। ক্লিয়ার হলো? তাহলে 1919 সালের এই ঘটনাগুলো 4টে ঘটনা ঘটেছিল। আবার বলে দিচ্ছি। ফার্স্ট 1919-এ ঘটলো রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট তাতে কি হলো যে সবাই মানে সন্দেহভাজনকে হেফাজতে করে দেওয়া হবে, যদি সন্দেহভাজন মনে হয়, আনলিমিটেড টাইমের জন্য তাদেরকে দেওয়া হবে জেলে, এবার কতদিনে ছাড়া হবে তাও কোনো গ্যারান্টি নেই, আদালতে উইদাউট এনি প্রুফ অর উইটনেসে পেশ করা হবে। আদালতের কাছে কী লাগে যে উইটনেস লাগবে, প্রুফ লাগবে যে কেন তোমাকে ধরেছো, তো উইদাউট ক্রাইমে ধরতে পারবে। এই ঘটনা ছিল রাওলাট অ্যাক্টের মূল নীতি। সেকেন্ড আসলো, এই রাওলাট অ্যাক্টের বিরোধিতা করার জন্য 1919 সালে জালিয়ানওয়ালাবাগে একটা সমাবেত হয়েছিল এবং জেনারেল ডায়ারের নেতৃত্বে সেখানে প্রায় কয়েকশো সৈন্য সেখানে তাদের উপর গুলি চালায় এবং 1600 রাউন্ড গুলি চলার পরে 1581 জন মারা যায়। 1581 ডায়েট। ঠিক আছে, এটা কী ছিল? জালিয়ানওয়ালাবাগ মাসেকার। ক্লিয়ার? তারপর 1919-এ কী হলো? মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হলো। ক্লিয়ার? অ্যান্ড ডায়ারচি, এই যে ঘটনাটা ঘটলো, এই যে যেটা বললাম, দ্যাট ইজ ডায়ারচি সিস্টেম হলো। অ্যান্ড 1919-এ খিলাফত মুভমেন্ট হলো মার্ডার অফ খলিফার জন্য। এটা ছিল 4টে 1919-এর ঘটনা। এবার আসছি 1920। কী হলো 1920-তে? 1920-তে শুরু হলো একটা নতুন আন্দোলন, দ্যাট ইজ নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজি। কেন? এই যে তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হলো, এর প্রতিবাদে নন কোঅপারেশন মুভমেন্ট চালু করলো গান্ধীজি। তখন বলা হলো ইংরেজরা যে কতটা মর্মান্তিক ভয়ঙ্কর হতে পারে তোমরা দেখে নাও। তার জন্য ইংরেজদেরকে সাহায্য করার পদ্ধতিটা হলো তোমরা সব বিদেশি অস্ত্র ফেলে দাও। বিদেশি অস্ত্র বলি কেন, বিদেশি জামা কাপড় সব বন্ধ করে দাও পরা, বিদেশি জিনিসপত্র, বেল্ট, ঘড়ি, টুপি, চশমা থেকে সব কিছু ফেলে দাও। তাতে কি হবে? তাতে একটা জিনিসই ঘটবে, তাতে ব্রিটিশদের ইকোনমি ডাউন টু হয়ে যাবে। এবার ডাউন হলে কি হবে? তারা ইংল্যান্ডে পাঠাতে পারবে না, এবার অটোমেটিক্যালি সে ইন্ডিয়ার কাছ থেকে কোনো প্রফিট হচ্ছে না, তাহলে ব্রিটিশরা ইন্ডিয়া থাকবে কেন? তো এটাতে চালু করলো নন কোঅপারেশন মুভমেন্ট, প্রচণ্ড কার্যকরী একটা মুভমেন্ট চালু করলো 1920 খ্রিস্টাব্দে, নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজি। ক্লিয়ার হলো? এবার আসছি 1921। 1921-এ কী হলো? 1921-এ গান্ধীজি প্রথম, বা যে কোনো ব্রিটিশ গভর্নমেন্ট বলতে পারো, একটা গভর্নমেন্টকে ডাকে, দ্যাট ইজ হান্টার কমিশন। হান্টার কমিশন আসলো ইন্ডিয়াতে 1921-এ। হান্টার কমিশনকে ইনভাইট করলো ব্রিটিশ আর গান্ধীজি যে হান্টার কমিশন আসুক এবং জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের জাজমেন্ট করুক বা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশনটা শুরু করুক। হান্টার কমিশন যখন ইন্ডিয়াতে আসে তখন হান্টার কমিশন দেখে যে জেনারেল ডায়ার সত্যি ভুল করেছে, অ্যান্ড হান্টার কমিশন জেনারেল ডায়ারকে সাসপেন্ড করে দেয় সাডেনলি। was suspended by হান্টার কমিশন। তাহলে কী করলো ডায়ার? কী করলো? হান্টার জেনারেল ডায়ারকে কী করা হলো? সাসপেন্ড করা হলো হান্টার কমিশন দ্বারা। মানে হান্টার কমিশন আসলো এবং বলল টু ইনভেস্টিগেট দ্য জালিয়ানওয়ালাবাগ মাসেকার, মানে আমরা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডটাকে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা যথেষ্ট দুঃখজনক ঘটনা এবং প্রচণ্ড বাজেভাবে এফেক্ট ফেলেছিল ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে। তো তখন হান্টার কমিশন এসে বললো এত বড় যে এত মানুষ মারা গেল, এটা তো একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। তো ওই জন্য আমরা ইনভেস্টিগেশন শুরু করতে চাই। হান্টার কমিশন পারমিশন পেল এবং ইন্ডিয়া আসলো। এসে ফার্স্টেই জেনারেল ডায়ার যে ছিল তাকে সাসপেন্ড করে দেয় এবং ইংল্যান্ডে অ্যান্ড সেন্ট হিম ইন ইংল্যান্ড, এবং তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। পাতিকতা বলতে গেলে জেনারেল ডায়ারকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। ক্লিয়ার হলো? বোঝা গেল ভাইরা? তাহলে 1920 থেকে নন কোঅপারেশন মুভমেন্ট হলো। নন কোঅপারেশনের মুভমেন্ট পরে ব্রিটিশ
গান্ধীজি ডাকলো হান্টার কমিশনকে। হান্টার কমিশন ইন্ডিয়াতে আসার পারমিশন পেলো, এবং পারমিশন কেন পেয়েছিল? কারণ জালিয়ানওয়ালাবাগের মাসেকারের ইনভেস্টিগেশন করতে, এবং ইনভেস্টিগেশন করতে আসলো এবং দেখলো যে সত্যিই ঘটনা প্রচণ্ড মর্মান্তিক, এবং জেনারেল ডায়ারকে সাসপেন্ড করা হলো। জেনারেল ডায়ার ওয়াজ সাসপেন্ডেড বাই হান্টার কমিশন অ্যান্ড ওয়াজ সেন্ট হিম ইন ইংল্যান্ড, এবং ইহাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, পাতিকতা বাঁচিয়ে নেওয়া হয় জেনারেল ডায়ারকে। এবার আসছে 1922, এটা হলো 1921-এর ঘটনা। 1922 ঘটনা বলি এবার। কী হয়েছিল 1922 সালে? 1922 সালে বেসিক মোমেন্ট, মানে একদম প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি, সেটা চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল। চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল। কী হয়েছিল? এই সময় গান্ধীজি মতাদর্শ সবাই যেন প্রথম থেকে বলেছিল যে আমরা অহিংসার পথে চলবো, আমরা হিংসা করব না, আমাদের কোনো রকম হিংসা থাকবে না, আমরা যে যুদ্ধ পরিকল্পনা যাই করব আমরা শান্তিপূর্ণভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করব, কোনো রকম হিংসা রক্তক্ষয় এসবের মধ্যে আমি যাব না, এবং যে করবে সেও দায়ী। তো এই ঘটনার উদ্দেশ্যে বিহারের চৌরি চৌরা, লখনৌ আউটসাইডের মধ্যে পড়ে চৌরি চৌরাতে একটা শান্তিপূর্ণ মিছিল বেরোয়। ঠিক আছে, এবং শান্তিপূর্ণ মিছিল বের করছে, অহিংসা করো না, হিংসা করো না, অহিংসার ধর্মে চলো, অহিংসা করো না, অহিংসা করো। এছাড়াও বলে যে কোনো মার্ডার বা খুন খারাপি আমরা চাই না, আমরা সবসময় শান্তিপূর্ণভাবে সব কিছুকে চেষ্টা করবো, সব কিছু করার। গান্ধীজি কখনোই মার্ডার খুন খারাপিগুলো পছন্দ করতো না। তো তখন কি হয়, তখন ব্রিটিশ গভর্নমেন্ট পুলিশরা সেই মিছিলটা যেখানে হয় সেই মিছিলের উপর আবার গোলাবর্ষণ করে, মানে ফায়ারিং করে, এবং প্রচুর মানুষ মারা যায়। এবার কী হবে, শান্তিপূর্ণভাবে যখন কোনো মিছিল করছো তখন যদি সেখানে তুমি শান্তিপূর্ণ চাইছো, এবার সেখানে যদি গিয়ে মারদাঙ্গা শুরু করে, স্বাভাবিক খেপে যাবে। এর ফলে সাধারণ মানুষজন কি করে, সাধারণ মানুষজন গিয়ে পুলিশ 22 জন পুলিশকে হত্যা করে এবং থানা জ্বালিয়ে দেয়। ক্লিয়ার স্টুডেন্টস? এই ঘটনার প্রতিবাদে একটা ঘটনা ঘটে, সেটা হলো গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টকে উইথড্র করে নেয়। উইথড্রন অফ নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্টকে উইথড্র করে নেয়। এবার বলো কেন স্যার উইথড্র করে নেওয়া গেল? এই যে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, ইংরেজরা তাদের উপর যে হামলা করে, কিন্তু উল্টে মানুষজন যে 22 জন পুলিশকে হত্যা করে, থানা জ্বালিয়ে দেয়, সেটা গান্ধীজির পছন্দ হয়নি। কেন করবে? আমি তো অহিংসার পথে চলতে বলছি, ওরা মারছে মারুক, আমি তো অহিংসার পথে চলতে বলছি, তুমি শান্তিপূর্ণভাবে মিছিল করো, দরকার নেই, যে মেরেছে তারপরেও তোমার চুপ থাকো, তারপর তোমরা শান্তিপূর্ণভাবে সেটা মেটানোর চেষ্টা করো। তোমরা কেন সে থানা জ্বালিয়ে দিলে, 22 জন পুলিশ জ্বালিয়ে দিলে, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এই বলে এই রাগে ক্ষোভে যে তোমাদের দ্বারা আন্দোলন করতে পারবো না আমি, তোমরা নিজেরা যা ইচ্ছা করো না, আমি চললাম বস, এই বলে গান্ধীজি কী করলো, নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন চলছিল সেটা উইথড্র করে নিল। বোঝা গেল? এর ফলে কি হলো এর ফলে প্রচুর অনেকগুলো ঘটনা ঘটতে শুরু করলো। কি হলো, এই যে গান্ধীজি এই ঘটনাটা করলো, এর ফলে মানুষের কাছে খুব খারাপ হয়ে গেল যে একটা সিম্পল ইংরেজরা যে এত বড় হামলাটা করলো, এত মানুষ মরলো, তখন কিছু হচ্ছে না, আমরা 22 জন পুলিশকে মেরে সেখানে গান্ধীজি নন কোঅপারেশনের মুভমেন্টের মতো একটা স্টেপকে তুলে নিল। কেন? এই ঘটনার তীব্র নিন্দা জানায় তোমার বলতে পারো মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, ভগৎ সিং। যে কেন করবে এই ঘটনাটা? ইংরেজরা যদি অ্যাটাক করে ইন্ডিয়াকে চৌরি চৌরাতে, তাহলে আমাদের তো উল্টে জবাব দেওয়া হচ্ছে, আমরা কেন শান্তিপূর্ণভাবে থাকবো? এই চৌরি চৌরাতেই আমার সাধারণ মানুষকে মেরে ফেললো, সেখানে তার দায়িত্ব নেই, তাহলে আমরা কেন সেখানে শান্তিপূর্ণভাবে পুজো করব? যা করেছে ঠিক করেছে। এই যে উইথড্র অফ নন কোঅপারেশন মুভমেন্ট, এটা প্রচণ্ড এফেক্ট করেছিল এইসব এক্সট্রিমিস্ট মানুষদের ওপরে, যেমন লালা লাজপত রায়, ভগৎ সিং, তারপরে বিপিন চন্দ্র পাল, তারপরে এইসব মানুষদের ওপরে প্রচণ্ড এফেক্ট ফেলেছিল। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস, এগুলোকে পার্সোনালি নিয়ে ফেলেছিল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কী করেছিল? 1922 সালে মোস্ট ইম্পর্টেন্ট স্বরাজ পার্টি গঠন করে নেয়। স্বরাজ পার্টি গঠন করা হয়। কে করে? খুব ইম্পর্টেন্ট, চিত্তরঞ্জন দাস, সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু, দ্য ফাদার অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু বাবা
মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করে উইথড্র অফ নন কোঅপারেশন মুভমেন্ট যখন তুলে নেওয়া হয় তখন। যে ভাবলো যে না গান্ধীর দ্বারা কিছু হবে না, আমাদেরকে কিছু করতে হবে, তখন ওখানকার দুজন মানুষ তৈরি করলো এই স্বরাজ পার্টি। ক্লিয়ার? তাহলে কতগুলো কোশ্চেন হলো ভাবো। প্রথম কোশ্চেন আসে চৌরিচৌরা ঘটনা কবে হয়েছিল? ফার্স্ট 1922। সেকেন্ড কোশ্চেন উইথড্র অফ নন কোঅপারেশন মুভমেন্ট কবে হয়েছিল? 1922। দ্য রিজন অফ দ্য উইথড্র অফ নন কোঅপারেশন মুভমেন্ট কী ছিল? রিজন কী ছিল? ওই যে শান্তিপূর্ণ মিছিল করতে বলেছে, শান্তিপূর্ণ মিছিল করেনি, সেই আগে নন কোঅপারেশন মুভমেন্ট তুলে দেওয়া হয়েছিল। তারপরে স্বরাজ পার্টি কবে হয়েছিল? 1922। কে করেছিল? সিআর দাস অ্যান্ড এম নেহেরু, মানে চিত্তরঞ্জন দাস অ্যান্ড মতিলাল নেহেরু। 1921 কী হলো? 1921 হান্টার কমিশন আসলো। হান্টার কমিশন এসে জেনারেল ডায়ারকে সাসপেন্ড করলো অ্যান্ড তাকে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হলো। বেসিক্যালি হান্টার কমিশন ইনভেস্টিগেট করতে এসে জালিয়ানওয়ালাবাগ ঘটনাকে। 1920 সালে কেউ নন কোঅপারেশন মুভমেন্ট হলো বাই গান্ধীজি। কেন হয়েছিল? কেন হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট? জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে। ক্লিয়ার হলো 1922 পর্যন্ত। এবার আসছি 1924। তো এবার আসছি 1924। কী হলো 1924 সালে? 1924 সালে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল এস.এন. সান্যাল। এস.এন. সান্যাল। তিনি কি করলেন? তিনি, সবাই লিখে রাখো খাতায়, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন। ক্লিয়ার স্টুডেন্ট? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন। কেন? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করে, ওই যে গান্ধীজির ওপর আগে যে কিছু হচ্ছে না, আমাদেরকে কিছু করতে হবে, না হলে ইন্ডিয়াকে ফ্রিডম পাওয়ানো সম্ভব নয়। কিন্তু এস.এন. সান্যাল অ্যাকচুয়ালি হিন্দুস্তান রিপাবলিকান আর্মি অ্যাসোসিয়েশন বানায়, কিন্তু অ্যাকচুয়ালি তাদের লিডার এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA এর লিডার ছিলেন, লিখে নাও তোমরা, খুব ইম্পর্টেন্ট, চন্দ্রশেখর, আমি লিখে দিচ্ছি, চন্দ্রশেখর আজাদ। মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে। 2 রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল। ক্লিয়ার? আশফাক উল্লাহ খান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রোশন সিং। এই চারজন ছিল HRA অর্থাৎ হিন্দু রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মেন লিডার। ক্লিয়ার? এবার আসছি 1925, মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ইয়ার। এবার দেখা গেল এই যে এই দলটা গঠিত হলো, যে কোনো দল চালাতে গেলে কিসের দরকার হয়? ফার্স্ট কী দরকার হতে পারে? মানি। মানি ছাড়া কোনো কিছু দল কোনোদিন চালানো সম্ভব নয়। তো এবার এই এনারা চারজন ভাবলেন, আমরা টাকা কোথা থেকে পাবো? আমরা দল খুলে বসে আছি, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি তো খুলে বসে আছি, বস আমরা টাকা কোথা থেকে পারবো? কিছু একটা অ্যারেঞ্জ করুন, আমরা টাকা কোথা থেকে পারবো? তখন তারা একটা চিন্তা ভাবনা করে যে চলো এবার আমাদের লুট করতে হবে। কি লুট করতে হবে? ট্রেন লুট করতে হবে। তখন উত্তরপ্রদেশের সাহারানপুরে একটা ট্রেন ঢুকতো, সেই ট্রেনটা কাকরি জংশনে থামতো। ক্লিয়ার স্টুডেন্টস? তখন কি করলো চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিং ওই ট্রেনটাকে অ্যাটাক করলো এবং সেখান থেকে প্রায় 3.25 লাখ টাকার মতো চুরি করলো সেই ট্রেনটা থেকে। তাহলে কি হলো? এই ঘটনা কি নামে পরিচিত? লিখে নাও সবাই, কাকরি ট্রেন রবারি। কত টাকা চুরি করেছিল? 3.15 লাখ। তখনকার দিনে এর অনেক টাকা ছিল। তাহলে কি হলো? বেরেফট অফ মানি অর্থাৎ টাকার অভাবের জন্য তারা একটা অ্যাটাক বা চুরি করার সিদ্ধান্ত নিল। সেটা হলো উত্তরপ্রদেশ সাহারানপুরের দিকে একটা ট্রেন যেত এবং সেটা কাকরি ক্যান্টনমেন্টে এসে দাঁড়াতো। সেই কাকরি ক্যান্টনমেন্টে তারা ট্রেনটাকে অ্যাটাক করে এবং প্রায় 3.25 লাখ টাকার সেখান থেকে চুরি করে। ক্লিয়ার স্টুডেন্টস? এটা ফেমাস কাকরি ট্রেন রবারি নামে পরিচিত। তাহলে কী হলো? 1925 সালে ঘটনাটা কী হলো? কাকরি ট্রেন রবারি। কে করলো? চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান অ্যান্ড রোশন সিং। এইবার আসলে ঘটনা, এইবার পুলিশ এই তিনজনকে পেয়ে গেল। রামপ্রসাদ বিসমিলকে পেয়ে গেল, আশফাক উল্লাহ খানকে পেয়ে গেল, রোশন সিংকেও পেয়ে গেল। পাইল না কাকে? চন্দ্রশেখর আজাদকে।
কারণ সে বহুরূপী হিসেবে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। ক্লিয়ার স্টুডেন্টস? এবার আসছি পরের ইয়ারে। আচ্ছা, সো এবার আসলো 1927। কি হলো 1927 সালে? 1927 সালে সাইমন কমিশন ইন্ডিয়াতে আসে। কে আসলো? সাইমন কমিশন। ক্লিয়ার? কেন? ব্রিটিশরা মনে করলো যে এবার আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে বাড়াতে হবে, এবার সাইমন কমিশনকে ডাকা উচিত, মানে পার্লামেন্টের কনস্টিটিউশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো সাইমন কমিশনকে ডাকলো, কিন্তু সাইমন কমিশনকে ডাকার পরে সেখানে কোনো ইন্ডিয়ান ছিল না। এবার মানুষের মধ্যে প্রশ্ন আসলো, আরে আমার দেশের কনস্টিটিউশনের ম্যাটার, পার্লামেন্টের ম্যাটার, সেখানে একটাও ইন্ডিয়ান নেই। এইবার মানুষ আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল সাইমন গো ব্যাক। ক্লিয়ার স্টুডেন্টস? বোঝা গেল? তাহলে কি হলো? 1927 সালে কি আসলো? সাইমন কমিশন। অ্যান্ড সাইমন কমিশন এসে পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে হস্তান্তর শুরু করলো, কিন্তু মানুষ ওখানে ভাবলো যে সাইমন কমিশন কি ইন্ডিয়ার কাজ করবে এখানে, যেখানে যে টিমের মধ্যে কোনো ইন্ডিয়ান গণ নেই, এবং সেই কারণের জন্য তারা সাইমনকে ফিরে যাওয়ার কথা বলে। তাই বিখ্যাত স্লোগান সবার জানা উচিত, সাইমন ফিরে যাও, সাইমন গো ব্যাক। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানকার মেন লিডার ছিলেন স্যার জন সাইমন। ক্লিয়ার স্টুডেন্ট? বোঝা গেল? এটা ছিল 1927-এর ঘটনা। এক বছর কোনো কিছু হয়নি তেমন আর। এই 27 বছরে, এই 1927 সালে, 1926 আর 27 সালে এমন কিছু হয়নি। 27-এ বন্ধ ছিল সব কিছু, নর্মাল চলছে, সবাই বিদ্রোহের কথা বলছে। অ্যান্ড 27 সালে আসছে সাইমন কমিশন। এইবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, 1928। এইবার কি করলো, যে লোকটার নাম আমি বলেছিলাম, তার নাম চন্দ্রশেখর আজাদ। তিনি তো বহুরূপী, তিনি তো ঘুরে মানে উড়ে বেড়াচ্ছে, মানে মানুষ পুলিশের কাছ থেকে বাঁচার জন্য। তার পক্ষে HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ক্লিয়ার? সেই জন্য তিনি কী করলেন, তিনি সেই দায়িত্বভার ভগৎ সিংয়ের হাতে ট্রান্সফার করলেন। কার হাতে ট্রান্সফার করলেন? ভগৎ সিং। ক্লিয়ার স্টুডেন্টস? ভগৎ সিংয়ের হাতে HRA এর দায়িত্ব ট্রান্সফার করলেন কে? চন্দ্রশেখর আজাদ। ক্লিয়ার? HRA এর দায়িত্ব। ভগৎ সিং আবার এই HRA এর দায়িত্বকে, HRকে নামটা চেঞ্জ করে রাখেন হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ক্লিয়ার হলো? কারণ চন্দ্রশেখর আজাদ তো পালিয়ে বেড়াচ্ছে, তার পক্ষে কি এই HRA কন্ট্রোল করা সম্ভব? কখনোই সম্ভব নয়। সেই কারণে সে ভগৎ সিংয়ের হাতে দায়িত্ব দিয়ে দেয়। ভগৎ সিং আবার কি করলো, সে HRA নামটা চেঞ্জ করে হিন্দুস্তান সোশ্যালিস্ট লাগিয়ে দিল, সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামটা দিয়ে দিল। হলো 1928 সালের ঘটনা। এইবার মেন ঘটনা আমি বলা শুরু করব। কী হলো? 1928 সালে একটা ঘটনা হয়েছিল। 1928 সালে যখন সাইমন কমিশন লাহোরে পৌঁছায়, বা লাহোর দিয়ে তো ইন্ডিয়া ঢুকবে, বা লাহোরে যখন পৌঁছায় তখন ভগৎ সিং অ্যান্ড লালা লাজপত রায়, ভগৎ সিং অ্যান্ড লালা লাজপত রায় চলে যায় কোথায়? লাহোরে, এই সাইমন কমিশনকে আটকানোর জন্য। এবং সেখানে যখন সাইমন কমিশন ঢোকে লাহোরে, তখন সবাই আন্দোলন শুরু করে সাইমন গো ব্যাক। এরা কী করে? পুলিশ না চাই লাঠিচার্জ করতে বাধ্য হবে, এবং পুলিশ শুরু করে সেখানে লাঠিচার্জ, এবং লালা লাজপত রায় সেখানেই মারা যায়। তার মাথায় চোট লাগে এবং মারা যায়। তাহলে 1928 সালে কী হলো একটা ঘটনা? ডেথ অফ লালা লাজপত রায়। এবার ভগৎ সিং কি মনে করলো, এরে বাবা, আমাদের গুরুকে মেরে দিল, এবার যদি আমরা কোনো স্টেট না নিই তাহলে আমাদেরকে তো উইক মনে করবে। উই নিড টু স্টেপ অ্যাকশান, আমাদের এখন অ্যাকশান নেওয়া উচিত। তখন কি করলো, তখন লাহোরের যে পিসি ছিল, মানে পুলিশ কমিশনার, তার নাম ছিল জেনারেল স্কট। তারা অর্থাৎ ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেবকে নিয়ে নিল সঙ্গে, এবং বললো চলো এবার গিয়ে আমরা স্কটকে উড়িয়ে দিব, পুলিশ কমিশনারকে মেরে দেবো। কেন? কারণ আমাদের লিডারকে মেরে ফেলেছে, এর থেকে বড় কী হতে পারে? এবং তারা পুলিশ কোয়ার্টারে গিয়ে অ্যাটাক করা শুরু করলো। কিন্তু গিয়ে দেখে সেখানে স্কটই নেই, স্কট সেখান থেকে মিসিং, হয়তো পালিয়ে গেছে। তখন তারা সামনে একজনকে পেয়ে যায়, সেটা হচ্ছে এসিপি বা এএসপি স্যান্ডার্সকে সামনে পেয়ে যায় এবং স্যান্ডার্সকে হত্যা করে দেয়।
ক্লিয়ার স্টুডেন্টস, বোঝা গেল? তাহলে আরেকটা কি ঘটনা ঘটলো, ডেথ অর মার্ডার অফ স্যান্ডার্স। ক্লিয়ার, বোঝা গেল? ডেথ অফ স্যান্ডার্স, এই টোটাল ঘটনাটা লাহোর কনস্পিরেসি কেস নামে পরিচিত। কনস্পিরেসি কেস নামে পরিচিত। তাহলে কতগুলো ঘটনা হলো ভাবো, দেখো 1928 সালে প্রথম চন্দ্রশেখর আজাদ ভাবলো যে আমার পক্ষে এইচআরকে কন্ট্রোল করা সম্ভব না, সেটা ভগৎ সিংয়ের হাতে দিয়ে দিল। ভগৎ সিং এইচআর এর নাম চেঞ্জ করে নামটা করে দিল HSRA। HSRA মানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। অ্যান্ড এই ঘটনাটার প্রতিবাদে অ্যান্ড এই ঘটনার পরে লাহোরে সাইমন কমিশন লাহোরে ঢুকতে যায় এবং চন্দ্রশেখর এবং ভগৎ সিং এবং রাজপথ রায় সেখানে গিয়ে ওদেরকে আটকে দেয় এবং প্রচুর পরিমাণে আন্দোলন শুরু হয়, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং সেই লাঠিচার্জে মারা যায় হচ্ছে লালা লাজপত রায়। এবার যখন লালা লাজপত রায় মারা যায় তখন ভগৎ সিং মনে করলো ব্রিটিশ সরকারকে তো একটা এবার সাহেস্তা করতে হবে, আমাদের গুরুকে মেরে ফেলেছে। তখন কি করলো তারা রাজগুরু অ্যান্ড সুখদেবকে নিয়ে চলে গেল পুলিশ কোয়ার্টারে কাকে মারতে? পিসি মানে পুলিশ কমিশনার যে ছিল সে ছিল স্কট, সে স্কটকে মারার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে স্কট ওয়াজ মিসিং, স্কট সেখানে ছিল না। এবার তো কারোর সঙ্গে পার্সোনাল দুশ্মনী তো কারোর সঙ্গে নেই যে একেই মারতে হবে নাহলে হবে না। ওরা তো ব্রিটিশদের অ্যাটাক করতে যাচ্ছে, তো পুলিশকে অ্যাটাক করতে যাচ্ছে, যে কোনো পুলিশ থাকলেই হলো, তার এফেক্ট তো পরবর্তীকালে পড়বেই। এবার কি করলো ওরা, সামনে দেখে যে এএসপি বিন্দাস বসে আছে, এএসপি স্যান্ডার্স বিন্দাস বসে আছে এবং গিয়ে তারা মার্ডার করে দেয় এএসপি স্যান্ডার্সকে। তাহলে কি ঘটনা হলো? ফার্স্ট ভগৎ সিংকে ট্রান্সফার করলো এইচআরের দায়িত্ব, ভগৎ সিং নামটা HSRAতে চেঞ্জ করে দিল। 2 নাম্বার ডেথ অফ স্যান্ডার্সকে মেরে ফেললো। ডেথ অফ লালা লাজপত রায় হত্যা হলো। অ্যান্ড যে টোটাল ঘটনাটা ঘটলো সেটা লাহোর কনস্পিরেসি কেস নামে পরিচিত। বোঝা গেল 1928-এর ঘটনা, এটা ছিল টোটাল 1928-এর ঘটনা। এবার আসছি পরের ইয়ার। এরপর আরও দুঃখজনক ঘটনা হলো যে 1929 সাল পড়ল। এই সালে এবার ভগৎ সিংকে ঘোষণা করে দিল যে ভগৎ সিং একজন আতঙ্কবাদী। বোঝা গেল ম্যাটার, ও মার্ডার করেছে। তাহলে কি হবে? একটা যদি স্বাধীনতা সংগ্রামীকে তুমি বলো ইউ আর এ মার্ডারার আর ইউ আর এ টেররিস্ট, তাহলে সেটা তার জন্য কতটা প্যানিক হতে পারে এবং কতটা দুঃখজনক হতে পারে ভেবেছো সেটা? এবার 1929 সালে ডিক্লেয়ার করে দিল যে ভগৎ সিং তো একজন টেররিস্ট, ওকে রাখা যাবে না। এইবার ভগৎ সিংয়ের মাথায় সেটা চাপ হয়ে গেল যে আমি কি করে প্রুভ করব, হাউ টু প্রুভ মাইসেলফ দ্যাট আই এম নট আ টেররিস্ট, আই এম আ ফ্রিডম ফাইটার, হাউ টু প্রুভ দ্যাট। তখন ভগৎ সিং ভাবলো এটা বলার একমাত্র উপায় সেটা হচ্ছে যে কোনো একটা ক্রাইম করে। আমি যদি ক্রাইম করে কোর্টে যেতে পারি এবং কোর্টেকে চিল্লিয়ে বলতে পারি আই এম নট আ টেররিস্ট, তাহলে আমি একমাত্র সেই ঘটনাটা সেটা করতে পারবো। ক্লিয়ার? তখন কি করলো, তখন একটা ঘটনা করলো, সে বোম ইন দিল্লি অ্যাসেম্বলি, সে একটা ফেক কাজ করলো যেটা অ্যাকচুয়ালি নয়। সে দিল্লি অ্যাসেম্বলিতে বোম ফেলে দিল। ঠিক আছে, যেটা কোনো রকম বোম ছিল না, সেটা একটা স্মোক বোম ছিল, জাস্ট ধোঁয়া হবে, কেউ আহত হবে না, স্মোক বোম ফেলে দিল। এবার কি করলো, ভগৎ সিংকে তো নিয়ে চলে গেল। কে করেছিল এই কাজটা? ভগৎ সিং। ভগৎ সিংকে থানায় ধরে নিয়ে গেল এবং আদালতে পেশ করা হলো এবং আদালতে গিয়ে বিভিন্ন রকম স্পিচ দেওয়া শুরু করলো। দেখুন আমি কিছু করিনি, মোটিভেশনাল স্পিচ, নিজেকে প্রুভ করার জন্য, সে টেররিস্ট নয় সেটা প্রুভ দেওয়ার জন্য সে বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বললো। এবার দেখলো ব্রিটিশ গভর্নমেন্ট, আরে বাবা একে একটু টেররিস্ট প্রুভ করতে চাইলাম, তো নিজেকে প্রুভ করে দিল যে সে টেররিস্ট নয়। এই মোটিভেশনাল স্পিচ যখন কাউকে তুমি দেখবে, কেউ যখন তোমাকে মোটিভেট করবে, তুমি তার ফ্যান হয়ে যাবে। লিটারালি যখন ভগৎ সিং বলা শুরু করে এইভাবে, তখন সবাই মোটামুটি ভগৎ সিংয়ের ফ্যান হয়ে যায়। ঠিক আছে, পুরো মানে ভগৎ সিংকে মানে ভালোবেসে ফেলে এবং গান্ধীজির সেখানে যে পপুলারিটি সেটা কমতে থাকে। তার মধ্যে সবথেকে বড় ঘটনা হয় যে গান্ধীজি আধা শাসন চেয়েছিল, মানে হাফ অফ ফ্রিডম, আধা শাসন, কিন্তু ভগৎ সিং চেয়েছিল পূর্ণ স্বরাজ, পূর্ণ
স্বরাজ। তখন গান্ধীজি দেখলো এরে বাবা তাহলে তো মুশকিল, আমি আধা শাসন চাইছি ও পূর্ণ স্বরাজ চাইছে, তাহলে পূর্ণ স্বরাজ মানে তো পূর্ণ স্বাধীনতা ছেড়ে তো মুশকিল, তাহলে আমাদের তো পপুলারিটি কমবে, ভগৎ সিংয়ের দিকে পপুলারিটি বাড়বে। সেই কারণের জন্য সে কংগ্রেসের কথা চিন্তা করলো, নিজের পলিটিক্যাল পার্টির কথা চিন্তা করলো, অ্যান্ড স্টেপ নিল কি, সে স্টেপ নিল যে ঠিক আছে আমরা পূর্ণ স্বরাজ চাই। ক্লিয়ার? আমরাও পূর্ণ স্বরাজ চাই। তখন কি করলো, তখন গান্ধীজি জওহরলাল নেহরুকে পাঠালো এবং লাহোর সেশন অফ আইএনসি, সবাই নোট ডাউন করবে, লাহোর সেশন অফ আইএনসিতে ফার্স্ট জওহরলাল নেহরু জেডব্লিউ নেহরু পূর্ণ স্বরাজের আহ্বান জানায়। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে 1929 কী কী হলো? নিজেকে টেররিস্ট, যে ভগৎ সিং টেররিস্ট নয় সেটা প্রুভ করার জন্য ফার্স্ট ভগৎ সিং যে কোর্টে যাওয়ার চেষ্টা করলো, কোর্টে যেতে গেলে ক্রাইম করতে হবে, সে কারণে সে দিল্লি অ্যাসেম্বলিতে একটা বোম ফেললো, শুধু স্মোক বোম, কেউ কোনো আহত হয়নি। এই বোম ফেলে কী করলো, পুলিশ তাকে তুলে নিয়ে গেলো এবং কোর্টে তুললো, এবং কোর্টে গিয়ে বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দিল। স্বাভাবিক, কোনো মানুষ যদি মোটিভেশনাল স্পিচ দেয় তার সবাই তো ফ্যান হয়ে যাবেই। এবার সবাই তার ভগৎ সিংয়ের ফ্যান হয়ে যায়, দিয়ে গান্ধীজির পপুলারিটি কমতে থাকে। যখন ফ্যান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে সবাই ভগৎ সিং করছে, কিন্তু এদিকে আবার গান্ধীজি হাফ ফ্রিডম দাবি করছে, কিন্তু ভগৎ সিং চাইছে পূর্ণ স্বরাজ, আমার পূর্ণ স্বরাজ চাই। এবার তাহলে কি হয়, পূর্ণ স্বরাজের দিকে সবাই এগোবে। আরেকটা পপুলারিটি মেইন কারণ, তখন গান্ধীজি কি করলো, গান্ধীজি জওহরলাল নেহরুকে বললো না, কংগ্রেসের কথা আমাদের চিন্তা করতে হবে, ওরা যেমন পূর্ণ স্বরাজ চাইছে আমরা হাতে হাত মিলিয়ে পূর্ণ স্বরাজ চাই। তখন কি করলো জওহরলাল নেহরু, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাহোর সেশন অফ আইএনসিতে জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি জানায় 1929। ক্লিয়ার হলো? বোঝা গেল? এইবার আসছি পরের ইয়ারে। ঠিক আছে, পরের ইয়ার বেশি কিছু নেই, তাহলে আমি পাশে একটু সাইড করে দিচ্ছি। পরের ইয়ার আসলো 1930। কি হলো, গান্ধীজি দেখলো তখন লবণের ওপরে প্রচুর ট্যাক্স নেওয়া হতো। তখন গান্ধীজি বললো যে কী ব্যাপার, আর লবণ তো মানুষের প্রচণ্ড জরুরি এবং পেটের একটা বিষয়, তাহলে আমরা কেন সেটার জন্য ব্রিটিশ সরকার নেবে, মানে ট্যাক্স নেবে। সেই কারণের জন্য গান্ধীজি শুরু করলো সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট অথবা লবণ সত্যাগ্রহ, মানে আইন অমান্য আন্দোলন। ক্লিয়ার স্টুডেন্টস? কী জন্য? এই লবণের ট্যাক্সটাকে না নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে। ক্লিয়ার? এবার 1930 থেকে আরও যে বাকি ঘটনাগুলো রয়েছে সেগুলো আমি পরের সেশনে পড়াবো বা পার্ট 3-তে। আজকে এইটুকুই ভিডিও থাকলো, আশা করি তোমরা 1915-1930 বুঝতে পেরেছো। আমি প্রচুর ডিপে গিয়ে বোঝাচ্ছি, টাইমটা একটু আমার বেশি লাগছে, তো যাই হোক আরেকদিন 1 ঘন্টা ভিডিও দেবে 1930 থেকে 1947 বুঝিয়ে দেবো। এবার কিছুটা কনস্টিটিউশনের পার্টও রয়েছে। তো আজ পর্যন্ত আছে এইটুকুই। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড আর কি বলবো, থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড যদি ডিসলাইক করলে অবশ্যই কমেন্টে বলো কেন ডিসলাইক করলে, কারণ আমাদের কিছু ভুল থাকতে পারে, সেই ভুলটা অবশ্যই মেনশন করে পরের বার রিকভার করার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাংক ইউ।